বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজের গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষিকা সাবিয়া সুলতানা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগতম এই অনলাইন ক্লাসে। আজ আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি গার্হস্থ্য বিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায়ের অবশিষ্ট অংশটুকু। গত 2 ক্লাসে আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করেছি গৃহ ব্যবস্থাপনা কি এবং গৃহ ব্যবস্থাপনার উদ্দেশ্য এবং এর প্রেষণা সৃষ্টিকারী ধারণা সমূহগুলা কি কি। প্রেষণা সৃষ্টিকারী ধারণা সমূহ 3টা ছিল, একটা মূল্যবোধ, মান ও লক্ষ্য। এই মূল্যবোধ, মান ও লক্ষ্যের ভিতরে মূল্যবোধ সম্পর্কে আমি গত ক্লাসে তোমাদেরকে জানিয়েছি। আজ আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব লক্ষ্য ও মান সম্পর্কে এবং মূল্যবোধ, লক্ষ্য ও মানের ভিতরে যে আন্তঃসম্পর্ক আছে সে সম্পর্কে। প্রথমে আমরা দেখে নেই যে লক্ষ্য কি। লক্ষ্য হচ্ছে কোনো কাজেরই পরিসমাপ্তি। যে কোনো কাজের সঠিক বাস্তবায়নের যে আকাঙ্ক্ষা সেটাকেই বলা হয় লক্ষ্য। মানুষ যা চায় তাই হচ্ছে তার লক্ষ্য। এই লক্ষ্যকে বিজ্ঞানী নিকেল ও ড্রাউসি 3 ভাগে ভাগ করেছেন। একটা হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য, একটা স্বল্পমেয়াদী লক্ষ্য আর একটা তাৎক্ষণিক লক্ষ্য। এই দীর্ঘমেয়াদী লক্ষ্যটা কি? দীর্ঘমেয়াদী লক্ষ্য হচ্ছে চূড়ান্ত লক্ষ্য, যে লক্ষ্যটা সময় সাপেক্ষ এবং যেটা মানুষ সবসময় তার মনের ভিতরে বিরাজ করে, সেটাই হচ্ছে দীর্ঘমেয়াদী লক্ষ্য। এই লক্ষ্যটা অর্জন করতে হলে কিছু ছোট 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 লক্ষ্য অর্জন করতে হয়। সেই লক্ষ্যগুলোকে বলা হয় মধ্যবর্তী লক্ষ্য অথবা স্বল্পকালীন লক্ষ্য, স্বল্পমেয়াদী লক্ষ্য। যেমন আমি ডাক্তার হতে চাই, বা আমি বড় হয়ে শিক্ষক হতে চাই, বা আমি বড় হয়ে একজন প্রকৌশলী হতে চাই। এখানে ডক্টর হওয়া বা শিক্ষক হওয়া বা প্রকৌশলী হওয়া এটা একটি সময় সাপেক্ষ ব্যাপার। এটা হচ্ছে আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য। কিন্তু এই যে ডক্টর বা এই প্রকৌশলী বা শিক্ষক হবার জন্য আমাদের কি উচিত? আমাদের উচিত প্রথমে সেটা হচ্ছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে ভালো একটা রেজাল্ট করা। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে এই যে ভালো রেজাল্ট করার যে লক্ষ্যটা, এটাই হচ্ছে আমাদের স্বল্পমেয়াদী লক্ষ্য অথবা মধ্যবর্তীকালীন লক্ষ্য। এই যে মধ্যবর্তীকালীন যে লক্ষ্যটা আছে, এই লক্ষ্যগুলো অর্জনের জন্য কিছু ছোট 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 লক্ষ্য সেট করতে হয়, কিছু ছোট ছোট লক্ষ্য আমাদেরকে নির্ধারণ করতে হয়। এই লক্ষ্যগুলোকে বলা হয় তাৎক্ষণিক লক্ষ্য, যে লক্ষ্যগুলো আমাদের তখনই অর্জন করে নিতে হয়। যেমন নিয়মিত স্কুলে যাওয়া, কলেজে যাওয়া, নিয়মিত পড়াশোনা করা, এগুলো হচ্ছে আমাদের তখনই করতে হবে। তখনই যদি আমরা এগুলো করতে পারি তাহলেই আমরা স্বল্পমেয়াদী লক্ষ্যগুলো অর্জন করতে পারবো। আর স্বল্পমেয়াদী লক্ষ্য অর্জনের মাধ্যমে আমরা দীর্ঘমেয়াদী লক্ষ্য অর্জন করতে পারবো। দেখো, লক্ষ্য অর্জনের ক্ষেত্রে কিন্তু সম্পদের ব্যবহারটা খুব গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। সম্পদের কেমন ব্যবহার হবে এটা নির্ভর করে আমরা কি ধরনের লক্ষ্য নির্ধারণ করছি। লক্ষ্যের ধরনের উপরে নির্ভর করে আমাদের সম্পদের ব্যবহারটা কোন ধরনের হবে এবং কি পরিমাণের হবে। এই যে লক্ষ্য অর্জনের জন্য আমরা প্রথমে সম্পদের ব্যবহার করবার সিদ্ধান্ত গ্রহণ করলাম। এটা করার পরে সেই লক্ষ্য অর্জনের জন্য এই সম্পদটাকে একটা সুপরিকল্পিতভাবে ব্যবহার করবার জন্য একটা সঠিক পরিকল্পনা প্রয়োজন, একটা সংগঠন প্রয়োজন, এবং সেটাকে নিয়ন্ত্রণ এবং মূল্যায়নের মাধ্যমেই কিন্তু আমরা একটা পার্টিকুলার লক্ষ্য অর্জন করতে পারি। এবার আমি তোমাদেরকে পড়ানোর চেষ্টা করছি মানটা কি। মান হচ্ছে তোমার লক্ষ্য এবং মূল্যবোধ থেকে সৃষ্ট একটা মানদণ্ড। লক্ষ্য অর্জনের জন্য যা কিছু প্রয়োজন বা যা কিছু মূল্যবান সেটাই হচ্ছে মান। এই মানটা পরিমাণগতও হতে পারে, গুণগতও হতে পারে। বিজ্ঞানী ডিয়াকন মানকে সংজ্ঞায়িত করেছেন এভাবে যে এটা হলো সম্পদ ব্যবহারের গুণাগুণ ও পরিমাণের পরিমাপকেই মান বলে। বিজ্ঞানী ডিয়াকন বলেছেন সম্পদ ব্যবহারের গুণাগুণ এবং পরিমাণের। দেখো এখানে একটু খেয়াল রাখো, এই যে গুণাগুণ ও পরিমাপকে মান বলে। এই মানকে আবার কয়েকটি ভাগে ভাগ করা যায়। 3টা জিনিসের উপরে ভিত্তি করে মানকে ভাগ করা যায়। একটা হচ্ছে মূল্যবোধ, একটা দ্রব্য সামগ্রী ও সেবা কর্ম ব্যবহার, আর একটা হচ্ছে মানব জীবনের ভিত্তি। একটা কি মূল্যবোধের ভিত্তিতে, একটা হচ্ছে দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের ব্যবহারের ভিত্তিতে, আর একটা হচ্ছে মানব জীবনের ভিত্তিতে।
মূল্যবোধের ভিত্তিতে মানকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে প্রচলিত মান আর একটা হচ্ছে নমনীয় মান। প্রচলিত মানটা কি? প্রচলিত মান হচ্ছে যেটা আমাদের সহজে পরিবর্তন করা যায় না, যেটা আমাদের সমাজে বিধি নিষেধ নিয়ম কানুনের উপরে ভিত্তি করে তৈরি হয়, যেটা আমাদের ঐতিহ্যকে ধারণ করে, সেটাই হচ্ছে আমাদের প্রচলিত মান। এই প্রচলিত মানটা অনেকখানি নির্দিষ্ট হয়, এটা পরিবর্তন করা খুব বেশি সহজ হয় না। যেমন আমাদের সমাজে নিয়ম হচ্ছে, মানে আমাদের সমাজের একটা প্রচলিত নিয়ম হচ্ছে যে এখানে ছেলেরা শার্ট প্যান্ট পরবে অথবা পাঞ্জাবি পরবে, আর মেয়েরা শাড়ি অথবা সালোয়ার কামিজ পরবে। এটা হচ্ছে আমাদের এখানে প্রচলিত একটা মান। এই যে আবার দেখো, শুধু এটা না, আরো একটা উদাহরণ আমি তোমাদেরকে দিই। গারো সমাজে প্রচলিত নিয়ম হচ্ছে যে ওটা মাতৃপ্রধান সমাজ, ওখানে মারাই প্রধান। আবার অপর দিকে দেখো, চাকমাদের যে সমাজ সেটা হচ্ছে পিতৃপ্রধান সমাজ, এখানে পিতারাই মুখ্য ভূমিকা পালন করে সিদ্ধান্ত গ্রহণে পরিবারে। তো যে এটা হচ্ছে আমাদের সমাজের উপরে নির্ভর করে, আমাদের ধর্মীয় কালচারের উপরে নির্ভর করে, যেই মানটা স্থায়ী হয় সেটাই হচ্ছে আমাদের প্রচলিত মান। আর নমনীয় মানটা কি? নমনীয় মানটা হচ্ছে ব্যক্তির নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বাধীনতার উপরে নির্ভর করে। এটা তুমি চাইলেই যে কোনো সময় এটা পরিবর্তন করা যায়। এটা সম্পূর্ণ ব্যক্তিকে, মানে ব্যক্তির জীবনকে একটু চিন্তা মুক্ত করবার জন্য, একটু আরামদায়ক করবার জন্য মানুষ যে ধরনের মান নির্ধারণ করে থাকে সেটাই হচ্ছে আমাদের নমনীয় মান। যেমন আমি কোন পেশায় যাব, আমি কোন সাবজেক্টে পড়ব, আমি কি ধরনের খাবার খাবো, এগুলোই হচ্ছে আমার নমনীয় মান। এগুলো সম্পূর্ণ ব্যক্তির নিজেদের উপরে নির্ভর করে। এ বাদেও মানকে দ্রব্য সামগ্রী ও সেবা কর্মের উপরে ভিত্তি করে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে পরিমাণগত মান আর একটা হচ্ছে গুণগত মান। পরিমাণগত মান হচ্ছে যেটা দ্বারা কোনো কিছুর ঘনত্ব, ওজন, আকার পরিমাপ করা বোঝায়, সেটাই হচ্ছে পরিমাণগত মান। যেমন কেজি, মন, সের, মিটার, লিটার, পাউন্ড, ফুট, এগুলো হচ্ছে আমাদের পরিমাণগত মান। এই দ্বারা আমরা যে কোনো একটা বস্তুর পরিমাণকে বুঝতে পারি যে ওটা কতটুকু আছে। আরেকটা হচ্ছে গুণগত মান। গুণগত মান হচ্ছে যে কোনো কাজের একটা বৈশিষ্ট্য যা ব্যক্তি মূল্যায়ন দ্বারা নির্বাচিত হয়। এটা হচ্ছে ব্যক্তির মূল্যায়ন দ্বারা নির্বাচিত হয়। যেমন ভালো না খারাপ, অল্প না বেশি, উঁচু না নিচু, এটা কি তোমার ব্যক্তির একটা বিবেচনায় তৈরি করা মান। এটা হচ্ছে আমাদের গুণগত মান। গুণগত মানকে আবার ব্যক্তিগত মানও বলা হয়। জীবনযাপনের মানকে আবার জীবনযাপনের উপরে ভিত্তি করে মানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে জীবনযাপনের মান আর একটা হচ্ছে জীবনযাত্রার মান। জীবনযাপনের মান কি? মানুষ যে সকল সামগ্রী সেবা ভোগ করে থাকে, যে সকল সামগ্রীর সেবা ভোগ করে থাকে সেটা হচ্ছে জীবনযাপনের মান। যেমন তার দক্ষতা, তার পেশা, তার জ্ঞান, পরিবারের একটা যে দক্ষতা আছে, মানুষের একটা যে দক্ষতা আছে, সেগুলো থেকে একজন মানুষ যে সেবাটা ভোগ করে থাকে সেটাই হচ্ছে তার জীবনযাপনের মান। আর জীবনযাত্রার মানটা কি? জীবনযাত্রার মান হচ্ছে যে সকল সেবা বা সামগ্রী অর্জন করে পরিবার পরিতৃপ্তি অর্জন করে বা পরিতৃপ্তি লাভ করে, সেটা হচ্ছে জীবনযাত্রার মান। যেমন ভালো মান, খারাপ মান, উঁচু মান, নিচু মান, এগুলো হচ্ছে সব জীবনযাত্রার মান। আমি আমার জীবনযাত্রাকে কিভাবে অতিবাহিত করব, আমি আমার জীবনযাত্রাকে কিভাবে চালাবো, সেটাই হচ্ছে জীবনযাত্রার মান। আমি কি এটাকে খুব উঁচু মানে চালাবো না নিচু মানে চালাবো, সেটা হচ্ছে আমার জীবনযাত্রার মান। এখন আমি তোমাদেরকে দেখাবো, আশা করি যে জীবন মান এবং লক্ষ্য সম্পর্কে তোমরা মোটামুটি একটা ধারণা পেয়েছো। এখন আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি এই অধ্যায়ের একদম শেষ যে টপিকটা, যে মূল্যবোধ, লক্ষ্য, মানের ভিতরে আন্তঃসম্পর্কটা কেমন। মূল্যবোধ, লক্ষ্য, মান, এই তিনটা জিনিস একটা আরেকটার সাথে একদম অত্রপত্রভাবে জড়িত। এই তিনটা জিনিস একটা
পরিবর্তন হলে আরেকটাও অটোমেটিক্যালি পরিবর্তিত হয়ে যায়। মূল্যবোধটা কি? মূল্যবোধ হচ্ছে লক্ষ্য নির্ধারণের মানদণ্ড। আবার মানের পরিবর্তনের হলে লক্ষ্যের পরিবর্তন হয়, আবার লক্ষ্যের পরিবর্তন হলে মানেরও পরিবর্তন হয়। আবার লক্ষ্য এবং মানের পরিবর্তনের ফলে আমাদের মূল্যবোধেরও পরিবর্তন হয়ে যায়। যেমন আমি একটি বাড়ি করব, এই বাড়িটা আমি কিভাবে করব? আমি একটি বাড়ি করব, এটা হচ্ছে আমার লক্ষ্য। এই বাড়িটি আমি কি মানের তৈরি করব, এটা নির্ভর করছে আমার সম্পদের ব্যবহারের মানের উপরে। যেমন এমন হতে পারে যে আমার আর এই যে সম্পদের ব্যবহারের যে মান বা বাড়িটা কি ধরনের হবে, এটা কিন্তু খানিকটা আমার মূল্যবোধ এবং চিন্তা ভাবনার সাথেও রিলেটেড। যেমন আমার কাছে অনেক অর্থ আছে, অনেক সম্পদ আছে, কিন্তু আমি চাচ্ছি যে না, আমি খুব হাইফাই টাইলস দেওয়া মোজাইক করা বাড়ি আমি তৈরি করব না। আমি একটা সাধারণ একটু মাটির ঘর, একটু চালা থাকবে, একটু টিন থাকবে, এভাবে আমি একটা বাড়ি তৈরি করব। এটা হচ্ছে আমার মূল্যবোধ। আমার মূল্যবোধ আমাকে বাড়ির মানটা ওভাবে তৈরি করতে বলছে। আবার এমনও হতে পারে যে আমার ইচ্ছা যে না, আমি একটু আলিশান টাইপের একটা বাড়ি তৈরি করব, আমি হচ্ছে একটু টাইলস দিয়ে একটু মোজাইক করে একটু ডিজাইন করে 2-3 তলা একটা বাড়ি তৈরি করব, খুব করে আধুনিকতার সাথে। এটা হচ্ছে আমার মূল্যবোধ। এখন এইটাকে পূরণ করবার জন্য আমার সেরকম সাফিসিয়েন্ট অর্থও থাকতে হবে। এই অর্থ থাকাটা হচ্ছে আমাদের মান, যে অর্থটাকে, এই সম্পদটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। তো এই দুইটার উপরে নির্ভর করছে আমার লক্ষ্য বাড়ি তৈরি করা, এটা অর্জন কতখানি করা সম্ভব হবে বা না হবে। আবার এটাকে আমরা এভাবেও বলতে পারি যে দেখো, যদি মানের উপরে নির্ভর করছে আমাদের লক্ষ্যটা বড় হবে না ছোট হবে, মানে আমরা বড় বাড়ি তৈরি করব না ছোট বাড়ি তৈরি করব। আবার মূল্যবোধের উপরে নির্ভর করছে আমাদের বাড়িটা কি ধরনের হবে। লক্ষ্য মানুষের জীবন দর্শন এবং মনোভাবের সাথে সংযুক্ত থাকে। লক্ষ্য অর্জন করে মানুষ যে সন্তুষ্টি লাভ করে, সেখান থেকে মূল্যবোধের রূপ পরিবর্তিত হয় বা মূল্যবোধ অর্জন করা সম্ভব হয়। যেমন আমার লক্ষ্য আমি একজন শিক্ষিকা হব বা শিক্ষক হব। এটার জন্য আমার কি করতে হবে? নিয়মিত পড়াশোনা করতে হবে, নিয়মিত স্কুলে যেতে হবে। এটা হচ্ছে আমার মান। আর এই যে মানের মাধ্যমে আমরা লক্ষ্যটাকে অর্জন করলাম, এই লক্ষ্যের কারণে এই লক্ষ্য অর্জনের ফলে আমাদের ভিতরে কি আমরা অর্জন, মানে কি আমাদের প্রাপ্তি হলো? আমাদের প্রাপ্তি হলো আমরা জ্ঞান অর্জন করতে পারলাম। এই যে জ্ঞান অর্জন করতে পারলাম, এটাই হচ্ছে আমাদের মূল্যবোধ। জ্ঞান অর্জন করাটা হচ্ছে আমাদের মূল্যবোধ। দেখা যায় যে মূল্যবোধটা হচ্ছে অনেক ব্যাপক একটা অধ্যায়, খুব ব্যাপক পরিসর হচ্ছে এই মূল্যবোধের। এটা তুলনা লক্ষ্য এবং মানের থেকে অধিকতর ব্যাপক হয়। কিন্তু দেখা যায় যে মূল্যবোধটা সুস্পষ্ট হয় না, এটা পরিবর্তিত হতে পারে, এটা যে কোনো সময় মূল্যবোধ চেঞ্জ হতে পারে। সেই অনুযায়ী লক্ষ্যটা একটু তুলনামূলক বেশি স্পষ্ট। আবার সব থেকে বেশি স্পষ্ট হচ্ছে মান। মানটা খুবই সুনির্দিষ্ট এবং স্পষ্ট। লক্ষ্য হচ্ছে মূল্যবোধের একটা নির্দেশক। একটা পরিবর্তন হলে আরেকটা পরিবর্তন হবে, আরেকটা পরিবর্তন হলে বাকি দুইটার পরিবর্তন হয়ে যাবে, দুইটা পরিবর্তন হলে আরেকটা পরিবর্তিত হয়ে যাবে। এটাই হচ্ছে আমাদের মূল্যবোধ, লক্ষ্য এবং মানের ইন্টারাকশন। আশা করি শিক্ষার্থীবৃন্দ আজকের এই লেকচারের মাধ্যমে তোমরা লক্ষ্য, মান এবং এদের মূল্যবোধ, লক্ষ্য, মানের ভিতরে যে আন্তঃসম্পর্ক আছে সেটা সম্পর্কে জানতে পেরেছ। আমাদের আজকের এই পাঠ্যদানের মাধ্যমেই প্রথম অধ্যায়টা শেষ হলো। পরবর্তীতে আমি তোমাদেরকে সেকেন্ড অধ্যায় পড়ানোর চেষ্টা করব। গৃহ ব্যবস্থাপনার ধাপ আছে যে অধ্যায়, ওই অধ্যায়ের আলোচ্য বিষয় হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধাপ। আশা করি ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদ থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।